এই ম্যাপের থ্রুতে তোমাদের বিভিন্ন রকম জলবায়ু অঞ্চল কোথায় কোনটা রয়েছে সেটা কিন্তু দেখানো রয়েছে। 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হচ্ছে, যাকে আমরা এইখানের স্বাভাবিক উদ্ভিদকে আমরা 3টে শ্রেণীতে এখানে ভাগ করে নিয়েছি। সেই 3টে শ্রেণী কি কি? মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে সমুদ্রের ওপর থেকে আর্দ্র বায়ু আসে। হ্যালো 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 সব চ্যাম্পসরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ একদম দারুণ আছো, আর পড়াশোনাও নিশ্চয়ই খুব 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 ভালো চলছে। তো আমরা কিন্তু আমাদের সেকেন্ড সামেটিভে যা সিলেবাস ছিল সেটা তো একদম ডান 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 করে ফেলেছি, তাই তো? তো তোমাদের সামনেই সেকেন্ড সামেটিভ। তো সেকেন্ড সামেটিভের কমপ্লিট সিলেবাস আমার এন্ড থেকে কিন্তু ডান, কিন্তু তোমাদেরও সব একদম সমান গতিতে পড়াশোনা চলছে। তো যদি না চলে থাকে একদম নিজের স্পিড বাড়িয়ে দাও আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পড়ে ফেলো, কারণ সেকেন্ড সামেটিভের পরেই কখন যে ফাইনাল সামেটিভ চলে আসবে বুঝতেই পারবে না। তো আজকে আমরা শুরু করতে চলেছি একটা নিউ চ্যাপ্টার, এবং সেই নিউ চ্যাপ্টারটা কি তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। সেই নিউ চ্যাপ্টারটা হলো কি জলবায়ু অঞ্চল, ক্লাইমেট জোন, অর্থাৎ জলবায়ু অঞ্চল। জলবায়ু অঞ্চল। তো চলো প্রথমেই দেখে নি আজকে আমরা এখান থেকে কি কি পড়ব, কিন্তু তার আগে আমি আমার সমস্ত ছোট ছোট চ্যাম্পসদের আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। তো চলো দেখে নি আমরা আজকে কি পড়ব। ফার্স্টে এই যে জলবায়ু অঞ্চল বললাম, জলবায়ু অঞ্চল কাকে বলে সেটা সম্পর্কে জানবো। আজকে বেসিক্যালি আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ও মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়ব। আর নতুন করে বলার কিছুই নেই, তোমরা জানো যে আমাদের ক্লাসের এন্ডে থাকে কি এক্সারসাইজ, আর সব শেষে থাকবে তোমাদের জন্য কিছু এক্সারসাইজ। তাহলে শুরু করি, চলো। এইবার দেখতেই পাচ্ছ আমি বলেছি জলবায়ু অঞ্চল পড়াবো। এইটা শুনে কেউ কেউ ভাবতে শুরু করে দিয়েছে জলবায়ু কাকে যেন বলে, ম্যাম তো বলেছিল, ভুলে গেছি, ভালো মনে পড়ছে না। নিশ্চয়ই এইরকম কারো কারো সিচুয়েশন। যদিও আমি তোমাদের আগে আমি বলে দিয়েছি বারবার জলবায়ু কাকে বলে। যখন আমরা আমেরিকা পড়ছিলাম সেই টাইমে জলবায়ু ছিল, সেই টাইমে আমরা পড়েছি, রাইট? তো চলো, যাদের মাথায় এরকম গোল 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 ঘুরছে তাদের জন্য আরো একবার বলে দিই জলবায়ু কি। দেখো, কোন অঞ্চলের কোন অঞ্চলের সামগ্রিক আবহাওয়ার গড় অবস্থা হলো জলবায়ু। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট? কোন একটা স্থান, সেই স্থানের আবহাওয়ার মানে গড় যে আবহাওয়ার গড় অবস্থাই হলো জলবায়ু। মানে আবহাওয়ার যে উপাদানগুলো রয়েছে, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, এইগুলোর একটা গড় অবস্থাই হচ্ছে জলবায়ু। সাধারণত এটা 30 থেকে কোনো স্থানের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে আমরা জলবায়ু বলি। তাহলে কি বললাম? সাধারণত এটা
আমরা 30 থেকে 35 বছরের কোন স্থানের তিরিশ থেকে 35 বছরে গড় আবহাওয়ার অবস্থা হলো বা গড় আবহাওয়া হলো ওই স্থানের জলবায়ু। ওই স্থানের জলবায়ু। তাহলে জলবায়ু কি ক্লিয়ার হয়ে গেছে? এইবার চলো আমাদের যেটা মেইন জানার বিষয় যে জলবায়ু অঞ্চল কি সেটা এইবার জানবো। আমাদের চ্যাপ্টারের নামই কি জলবায়ু অঞ্চল। তাহলে জলবায়ু অঞ্চল জানার আগে জলবায়ুটা আমরা একটু জেনে নিয়েছি। এবার জলবায়ু অঞ্চল বলতে কি বোঝাচ্ছি? ভূপৃষ্ঠের কোনো বিস্তীর্ণ অঞ্চলের, ভূপৃষ্ঠের কোনো বিস্তীর্ণ জায়গা জুড়ে যখন জলবায়ুর উপাদানগুলোর বৈশিষ্ট্য একই রকম, মনে করো আমি এখানে আছি, এই জায়গার যে বৈশিষ্ট্য, এই একটুখানি পাশে ওই জায়গার বৈশিষ্ট্যটাও মানে আবহাওয়ার উপাদান বা জলবায়ুর উপাদানগুলো একই রকম। তাহলে সেইটা আমরা সেই একই রকম জলবায়ুর যেখানে উপাদানগুলোর বৈশিষ্ট্য বা প্রকৃতি, সেগুলোকে আমরা একটা জলবায়ু অঞ্চল বলছি। অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো বিস্তীর্ণ অঞ্চলের, ভূপৃষ্ঠের কোনো বিস্তীর্ণ অঞ্চলের জলবায়ুর উপাদান। এইবার আমি যে এই যে বারবার জলবায়ুর উপাদান বলছি, জলবায়ুর উপাদানগুলো কোনগুলো মাই ডিয়ার স্টুডেন্টস? জলবায়ুর উপাদানগুলি হলো, যেমন মনে করো উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, ইত্যাদি। তাহলে ভূপৃষ্ঠের কোন একটা বিস্তীর্ণ অঞ্চলের জলবায়ুর উপাদানগুলির বৈশিষ্ট্য ও প্রকৃতি একই রকম হলে তাকে একটি জলবায়ু অঞ্চল বলে। জলবায়ু অঞ্চল বলে। তাহলে জলবায়ু কি, জলবায়ু অঞ্চল কি আমরা বুঝলাম। অর্থাৎ এই জলবায়ু অঞ্চলের মধ্যে যে স্থানগুলো পড়ছে, সেই স্থানগুলোর এই যে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, এই কোয়ালিটিস গুলো প্রায় একই রকম, সেই জন্য সেটা একই জলবায়ু অঞ্চলের মধ্যে কিন্তু পড়ছে। এইবার চলো আমরা কিছু ইম্পর্টেন্ট জলবায়ু অঞ্চল বা ক্লাইমেট রিজিয়ন সম্পর্কে জেনে নেব।
এখানে তোমাদের জন্য একটা ম্যাপ রয়েছে। এই ম্যাপের থ্রুতে তোমাদের বিভিন্ন রকম জলবায়ু অঞ্চল কোথায় কোনটা রয়েছে সেটা কিন্তু দেখানো রয়েছে। এবার কিছু নাম তোমাদেরকে মেনশন করে দিই যে আমাদের কতগুলো জলবায়ু অঞ্চল সম্পর্কে বেসিক্যালি তোমাদের পাঠ্যাংশের অন্তর্গত বা এই চ্যাপ্টারে আমরা যে মেইন জলবায়ুগুলো সম্পর্কে পড়তে চলেছি সেটা তোমাদের বলে দিই। তাহলে ক্লাইমেট রিজিয়নের মধ্যে কি কি পড়ছে এরকম জলবায়ু অঞ্চলের মধ্যে? প্রথমত নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, দ্বিতীয়ত মৌসুমী জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তাহলে এখানে বেশ কিছু জলবায়ু অঞ্চলের কথা কিন্তু তোমাদের বলে দিলাম, যে জলবায়ু অঞ্চলগুলো সম্পর্কে আমরা কিন্তু পড়তে চলেছি। এবং তোমাকে আমি একদম শুরুতেই কথা দিচ্ছি যে এই জলবায়ু অঞ্চলগুলো যখন তোমরা আমার সঙ্গে পড়বে তখন মনে হবে ম্যাম এগুলো তো জানি, কারণ আমরা যখন এই যে উত্তর আমেরিকা পড়ে এসেছি, দক্ষিণ আমেরিকা পড়ে এসেছি, তার আগে আমরা মেঘ ও বৃষ্টি পড়েছি, সেই টাইমে কিন্তু এই জলবায়ুগুলো, জলবায়ুর বৈশিষ্ট্যগুলো একরকম আমরা অলরেডি জেনে এসেছি। এখন জাস্ট সেটার উপর আরো একটু চর্চা করব। যখন আমরা পড়বো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, আমরা তো দেখেই এসেছি যে দক্ষিণ আমেরিকার এই যে আগের দিনেরই তোমাদের যে ক্লাসটা ছিল যে অ্যামাজন নদী অববাহিকার সেলভা অরণ্যের কথা আমরা পড়েছি, তো তখন যে জলবায়ুর বৈশিষ্ট্যগুলো পড়েছি দেখবে সেটার সঙ্গেই তোমরা এগুলো রিলেট করতে পারবে। তো চলো দেখে নি আমরা আজকে প্রথমেই যেটা পড়বো। তো আমরা প্রথমেই পড়তে চলেছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, বলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আমরা কোথায় দেখতে পাবো? নিরক্ষর রেখা, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মধ্যে কি হিন্টস রয়েছে আমার? এই যে নিরক্ষীয় বলছি তার মানে কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মধ্যে আমি নিরক্ষরেখা কথাটা পাচ্ছি। তাহলে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা নিরক্ষরেখার পাশে আমরা দেখতে পাচ্ছি, নিরক্ষরেখার উভয় দিকে, ঠিক আছে, উত্তর ও দক্ষিণ। নিরক্ষরেখার এটা যদি নিরক্ষরেখা হয় তার উত্তর ও দক্ষিণ উভয় দিকেই কিন্তু আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ছে। চলো দেখিয়ে দিই। এখানে এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের নিরক্ষরেখা গেছে, 0 ডিগ্রি। এইবার দেখো এই নিরক্ষরেখার উভয় সাইডে, উত্তর দিকে দক্ষিণ দিকে, এই যে যে জায়গাটা অরেঞ্জ কালারের তোমরা দেখছো সেটা আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তাহলে যদি তোমাদের এবার লিখে লিখে বলি তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, নিরক্ষরেখার উভয় দিকে পাঁচ থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত
অঞ্চল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা কি? নিরক্ষরেখার উভয় দিকে উত্তর ও দক্ষিণ দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এইবার এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা কি? এখানে কি সারা বছর সূর্যের আলো কি লম্বভাবে পড়ে? তোমাদেরকে আগেও আমি পড়ে এসেছি। তাহলে এখানে এই উষ্ণ আর্দ্র জলবায়ু আমরা দেখতে পাচ্ছি। তো এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই উষ্ণ আর্দ্র জলবায়ুর জন্য এখানে কি সৃষ্টি হয়েছে? ঘন চিরসবুজ অরণ্যের সৃষ্টি হয়েছে। সেই জন্য একে কিন্তু নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলও বলা হয়। ঠিক আছে, চলো তাহলে তোমাদেরকে এটা লিখে দিই। নিরক্ষীয় অঞ্চলে অধিক উষ্ণতা ও নিরক্ষীয় অঞ্চলে অধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের জন্য ঘন চিরসবুজ অরণ্যের সৃষ্টি হয়েছে। ঘন চিরসবুজ অরণ্যের সৃষ্টি হয়েছে। যা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নামে পরিচিত। যা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নামে পরিচিত। নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নামে পরিচিত। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অত্যাধিক উষ্ণতা, অত্যাধিক বৃষ্টিপাতের জন্য ঘন চিরসবুজ অরণ্যের সৃষ্টি হয়েছে, যাকে আমরা কি বলছি? নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বলছি। তাহলে সবার কাছে ডান এটা, যে জলবায়ু অঞ্চল কি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আমরা কোথায় দেখতে পাচ্ছি, এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে আমরা নিরক্ষীয় বৃষ্টি অরণ্যও কিন্তু বলছি। এইবার এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যতে আমরা চলে আসব। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। এইবার এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে আমি বলতে পারি যে আমার স্টুডেন্টরা অলরেডি কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য জানে, তাই তো? জানো তো? মনে পড়ছে তো যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি কি? আমাকে বলো কমেন্ট সেকশনে যে হ্যাঁ ম্যাম মনে আছে নাকি মনে নেই। সেটা দুটোর মধ্যে কোনটা আমাকে অবশ্যই জানিও। দেখো, তাহলে প্রথমেই আমরা চলে আসব উষ্ণতাতে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্য সর্বদা লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে
কিরণ দেয়। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্য সব সময় লম্বভাবে কিরণ দিচ্ছে। এখানে বার্ষিক গড় উষ্ণতা এখানের বার্ষিক গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অধিক উষ্ণ একটি অঞ্চল, এখানে সূর্যের আলো সবসময় লম্বভাবে কিরণ দিচ্ছে। তো এখানের বার্ষিক গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে উষ্ণতার প্রসর যেটাকে আমরা বলি সেটা কিন্তু তোমার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার এই পয়েন্টটা থেকেই আমরা আরো একটা পয়েন্ট বলতে পারবো। দেখো, যেহেতু সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই এই অঞ্চলে কিন্তু একটি ঋতু দেখা যাচ্ছে, ঋতু পরিবর্তন দেখা যাচ্ছে না। যেহেতু নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেই জন্য কিন্তু এখানে ঋতুহীনতা বা ঋতুহীনতা দেখা যায় বা ঋতু পরিবর্তন দেখা যায় না। এখানে একটি মাত্র ঋতু বিরাজ করে, সেটি কি? গ্রীষ্মকাল। তাহলে আমরা নেক্সট পয়েন্ট করে দিই। ঋতুহীনতা। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর একটি ঋতুই বিরাজ করে। সারা বছর একটি ঋতু বিরাজ করে। একটি ঋতু বিরাজ করে। সেই একটি ঋতুটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? সেই একটি ঋতুটা হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল। তাহলে দুটো পয়েন্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম, মানে একটা জিনিস থেকেই দুটো পয়েন্ট পেয়ে গেলাম। যদি কারো মনে হয় যে ম্যাম এই কালারটা ভিজিবল হচ্ছে না, নোটসে গিয়ে তোমরা যাবে, দেখবে ক্লিয়ারলি ভিজিবল হবে। তো নোটস কোথায় পাবে? নোটস তোমরা পাবে আমাদের পিডব্লিউ অ্যাপে যাবে। পিডব্লিউ অ্যাপে গিয়ে তুমি আমাদের এই ব্যাচটার নাম নির্মাণ বাংলার প্রপারলি উইথ প্রপার স্পেলিং সার্চ করবে। সার্চ করার পর তুমি ওটা ফ্রিতে এনরোল করবে। ওখানে মানে তুমি ভাববে না যে এটা আমি নিলে আমাকে টাকা পয়সা দিতে হবে, সেটা না, ওটা ফ্রি, কমপ্লিটলি ফ্রি সমস্ত কিছু তোমাদের জন্য। তো সেখানেই ফ্রিতে গিয়ে এনরোল করবে। এনরোল করার পর তুমি জিওগ্রাফি সেকশনে যাবে, দিয়ে সেখানে কিন্তু জলবায়ু অঞ্চল, আমাদের এই চ্যাপ্টারের নাম জলবায়ু অঞ্চলে ক্লিক করবে, নোটসে যাবে এবং পুরো নোটসটা পেয়ে যাবে। এবং এই চ্যাপ্টারটার শেষে কিন্তু তোমরা এই চ্যাপ্টারটার থেকে প্র্যাকটিস শিট এবং তার উত্তরও কিন্তু পেয়ে যাবে। তো কোনো রকম চিন্তা নেই, সমস্ত কিছু তোমাদের জন্য অ্যাভেলেবেল। নেক্সট, ঋতুহীনতার পরে আমরা যে পয়েন্টে চলে আসবো সেটা কি? বৃষ্টিপাত। বৃষ্টিপাত। এখানে কি হচ্ছে যে প্রচুর বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এখানে প্রায় প্রতিদিন বিকেল বেলায় কিন্তু পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হচ্ছে এবং প্রায় বিকেল 3টে থেকে 4টের মধ্যে এই বৃষ্টিপাত হয় বলে একে 4 o'clock রেইনও বলা হয়। তাহলে কি লিখবো বৃষ্টিপাতে? এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। 200 থেকে 250 সেমি। ওকে, প্রতিদিন
বিকেল বেলায় তিনটে থেকে চারটে প্রতিদিন বিকেল বেলায় তিনটে থেকে চারটের সময় বজ্র বিদ্যুৎ সহ পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। বজ্র বিদ্যুৎ সহ এখানে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। বা পরিচলন বৃষ্টিপাত হয়। যা কি নামে পরিচিত? 4 o'clock রেইন নামে পরিচিত। যা 4 o'clock রেইন নামে পরিচিত। 4 o'clock রেইন নামে পরিচিত। তাহলে এখান থেকে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে 4 o'clock রেইন কাকে বলছে, বা প্রতিদিন পরিচলন পদ্ধতি বিকেল বেলায় পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত আমরা কোথায় দেখতে পাচ্ছি? সো মাই ডিয়ার স্টুডেন্ট, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। এখানে কি হচ্ছে যে প্রতিদিন বিকেল বেলায় বেলা 3টে থেকে 4টে এই রকম টাইমে বজ্র বিদ্যুৎ সহ পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হচ্ছে, যাকে আমরা 4 o'clock রেইন কিন্তু বলছি। তাহলে আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যের মধ্যে উষ্ণতা পেলাম, আর্দ্রতাটা সম্পর্কে বলে দিই। উষ্ণতা পেলাম, ঋতুহীনতা, বৃষ্টিপাত। নেক্সট যেটাই আমরা চলে আসবো সেটা কি? আর্দ্রতা। আর্দ্রতা আর্দ্রতাতে কি বলবো? এখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি। গড়ে 85 থেকে 90%। তাহলে কি বললাম? এখানে উষ্ণতা বেশি, আর্দ্রতা বেশি, বৃষ্টিপাত বেশি, একটি ঋতু বিরাজ করছে। তো এখানের পরিবেশটা সেই জন্য কিন্তু বেশ কি অস্বস্তিকর, অস্বাস্থ্যকর, এবং এই কারণেই কিন্তু এখানে আবার আমরা কি দেখতে পাচ্ছি? ঘন চিরসবুজ অরণ্যে অর্থাৎ নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের সৃষ্টিও কিন্তু এখানেই হচ্ছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অলরেডি কিন্তু কি নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য জেনে নিয়েছি। তাহলে জলবায়ুর বৈশিষ্ট্য আমরা জেনে নিয়েছি। এবার জলবায়ুর উপরে ডিপেন্ড করে কি? স্বাভাবিক উদ্ভিদ। তাহলে এই রকম অধিক উষ্ণতা, অধিক আর্দ্রতা, অধিক বৃষ্টিপাত এই রকম জায়গায় কি হচ্ছে? যে ঘন চিরসবুজ অরণ্যের সৃষ্টি হচ্ছে। এই অরণ্যের বৈশিষ্ট্য কি? যে আমি তোমাদের আগেও বলে এসেছি যে এইখানে কি হয়? উদ্ভিদগুলোর পাতাগুলো কি হচ্ছে? বেশ বড় বড় হচ্ছে, উদ্ভিদগুলো খুব দীর্ঘ হয়, এবং এখানে আমরা মেইনলি চিরসবুজ উদ্ভিদ দেখতে পাচ্ছি। তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য কি বললাম? এখানে আমরা চিরসবুজ উদ্ভিদ দেখতে পাচ্ছি। উদ্ভিদের পাতাগুলো বেশ বড় বড় হয়, এবং উদ্ভিদগুলো এত ঘন সন্নিবিষ্ট আর দীর্ঘ হয় যে উপরের দিকে এটা একটা চাদর মতন ক্যানোপির সৃষ্টি করে, যে কারণে কি হয়? সূর্যের আলো
অনেক সময় মাটির নিচ পর্যন্ত এসে পৌঁছাতেই পারে না। তাহলে নিচের দিকটা কি সবসময় একটা অন্ধকার, মানে সন্ধে হয়ে গেছে এরকম পরিবেশ বিরাজ করে। সেজন্য একে চিরগোধূলি অঞ্চলও বলা হয়, যেটা আমরা আগের দিনই পড়ে এসেছি যে সেলভা অরণ্যের ক্ষেত্রে, রাইট? তাহলে এখানের উদ্ভিদের বৈশিষ্ট্য খুব দীর্ঘ হয়, পাতা বড় বড় হয়, ঘন সন্নিবিষ্ট হয়, চাদোয়ার সৃষ্টি করে, চিরগোধূলি অঞ্চল সৃষ্টি হয়। তাহলে মনে থাকবে এগুলো। তো এখানে বেসিক্যালি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটাকে আমরা কি করেছি, এইখানের স্বাভাবিক উদ্ভিদকে আমরা তিনটে শ্রেণীতে এখানে ভাগ করে নিয়েছি। সেই তিনটে শ্রেণী কি কি দেখো। এক হচ্ছে সেলভা, যেটা তোমাদের অলরেডি আমি এতক্ষণ ধরে বললাম যে এখানে কিন্তু নানান প্রজাতির কিন্তু সমাবেশ রয়েছে, নানান প্রজাতির উদ্ভিদ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখো, সূর্যের আলো প্রবেশ করতে পারে না, চাঁদোয়ার সৃষ্টি হয়, চিরগোধূলি অঞ্চল, এগুলো সব তোমাদের বললাম। এই অঞ্চলের উদ্ভিদের মধ্যে পড়ছে রোজউড, আয়রন উড, ব্রাজিল নাট, রাবার ইত্যাদি। তাহলে উদ্ভিদের নাম দুটো মনে রাখবে। আর ভাগ করছি আমরা এখানে কিন্তু লতানো ও গুল্ম জাতীয় উদ্ভিদও দেখা যায়। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ সম্পর্কে আমরা জানলাম, সেটাকে আমরা তিনটে পার্টে ভাগ করে নিচ্ছি। এক, সেলভা, সেলভা অরণ্যতে এই যে দীর্ঘ ঘন সন্নিবিষ্ট চাঁদোয়ার সৃষ্টি হচ্ছে এইগুলো। আবার লতানো গুল্ম জাতীয় উদ্ভিদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে এখানে দেখো তলদেশে, কোথায়, এই অরণ্যের তলদেশে কি গুল্ম, ঝোপঝাড় এইগুলো কিন্তু সৃষ্টি হয়। এছাড়া সমুদ্র তীরবর্তী অঞ্চলে নারকেল, পাম, সুপারি, তাল জাতীয় উদ্ভিদও কিন্তু জন্মায়। তাহলে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি। তো বেসিক্যালি কিন্তু তোমাকে যদি স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য বলে, যেগুলো এতক্ষণ ধরে বললাম, চিরগোধূলি অঞ্চল, চাঁদোয়া, ঘন সন্নিবিষ্ট, অত্যাধিক লম্বা, পাতা বড় বড়, চিরসবুজ উদ্ভিদ, এইগুলোই কিন্তু লিখে দিলেই কিন্তু একদম ডান ডান ডান। তার সঙ্গে শুধু কিছু অ্যাড করবে, এক্সাম্পল, উদাহরণ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য সবার একদম ডান ডান না ডান ডান কিনা আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এইবার আমরা নিরক্ষীয় অঞ্চলের বন্য প্রাণী সম্পর্কে জেনে নেব। দেখতেই পাচ্ছ একদম অনেক রকম ছবি তোমাদের জন্য এখানে রয়েছে। তাহলে এখানে কিন্তু বেশ বিষাক্ত বিষাক্ত সাপও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, এখানে আমরা গরিলা, সিম্পাঞ্জি, ওরাং ওটাং, নানান রকম বিষাক্ত কীট পতঙ্গ, বিভিন্ন রকমের সাপ, হরিণ, গন্ডার এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তুমি যদি ছবিটা জাস্ট মনে রাখো, তাহলেই কিন্তু তুমি এখান থেকে উত্তর লিখে দিতে পারবে। কেমন? তাহলে ভালো করে কিন্তু এই কালারফুল ছবিটা কিন্তু মনে রেখে দিও। তাহলে আমরা এখানের বন্যপ্রাণ সম্পর্কেও জানলাম। এইবার আমরা জেনে নেব এখানের মানুষের জীবনযাত্রা সম্পর্কে। দেখো, এইরকম একটা জায়গা যেখানে অত্যাধিক টেম্পারেচার, অত্যাধিক বৃষ্টিপাত, অত্যাধিক আর্দ্রতার পরিমাণও অত্যাধিক, তাহলে সেই জায়গাটা কি একটা অস্বাস্থ্যকর পরিবেশ। সেই জায়গায় যাওয়া, যাতায়াত ব্যবস্থা এগুলো অনেকটাই কিন্তু কষ্টসাধ্য, বা এটা কি একটা দুর্ভেদ্য অঞ্চলও আমরা বলতে পারি। বাট স্টিল তা সত্ত্বেও কিন্তু এখানে বেশ কিছু শিল্প কিন্তু গড়ে উঠেছে, এবং এখানের মানুষজন যারা আছে তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে চলো আমরা দেখে নিই। ফার্স্টলি, যে এখানে মানুষজন কি করছে, ফলমূল ও অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করছে। এখানে যারা বসবাস করে মূলত আমাজন অববাহিকায় রেড ইন্ডিয়ান, মালয়েশিয়ার সেমাং প্রভৃতি উপজাতিরা এরা কি করছে, বনভূমি থেকে ফলমূল, ভেষজ দ্রব্য, বিভিন্ন প্রকার আঠা সংগ্রহ করে জীবিকা অর্জন করে। তাহলে এই অঞ্চলে যে সমস্ত মানুষরা রয়েছে তারা কি করছে, এই অঞ্চলের ফলমূল, বনজ সম্পদ এগুলোকে সংগ্রহ করছে, আঠা এগুলোকে সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে।
সেকেন্ডলি এখানে কৃষিকাজ কিভাবে করা হচ্ছে, এখানে কিন্তু স্থানান্তর কৃষি, অর্থাৎ কোনো একটা জায়গায় মনে করো গাছপালা রয়েছে, তো আমি ওই জায়গাটাকে পুরোটা পুড়িয়ে ফেললাম, ঠিক আছে, এবার পুড়িয়ে ফেলার পর ওই অঞ্চলে আমি বেশ কয়েক বছর চাষবাস করলাম, দিয়ে যেই উর্বরতাটা কমে গেল আমি সেখান থেকে আবার শিফট করে অন্য একটা জায়গায় গেলাম, সেখানে গাছপালা সব পুড়িয়ে আবার চাষাবাস করলাম। এইভাবে স্থানান্তর কৃষির মাধ্যমে, বাগিচা কৃষির মাধ্যমে এবং স্থায়ী কৃষির মাধ্যমে কিন্তু এখানে চাষাবাদ করা হচ্ছে। এইবার স্থায়ী কৃষিটা কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলিতে কি স্থায়ী কৃষি পদ্ধতির মাধ্যমে কৃষিকাজ করা হচ্ছে। এইবার আসছি আমরা এখানের খনিজ সম্পদে। খনিজ সম্পদ, নিরক্ষীয় অঞ্চলের কয়েকটি স্থানে খনিজ সম্পদকে কেন্দ্র করে সেখানের মানুষ জীবিকা অর্জন করে। যেমন তোমার মালয় উপদ্বীপে, এখানে একটু মালয়টা কি হবে, একটু গ্যাপ হবে, মালয় উপদ্বীপে প্রাপ্ত টিন, তারপর আমাজনীয় আমিপা অববাহিকার ম্যাঙ্গানিজ, সুমাত্রা, জাভা, বর্ণীয় দ্বীপে প্রাপ্ত খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে কিন্তু এখানের মানুষজন জীবিকা নির্বাহ করছে। নেক্সট আমরা চলে আসছি এখানের শিল্পজাত দ্রব্য উৎপাদন। এখানে বেশ কিন্তু কয়েকটি শিল্প গড়ে উঠেছে, যেমন রবার উৎপাদন শিল্প, চিনি শিল্প, পাম তেলজাত দ্রব্য উৎপাদন শিল্প, টিন উৎপাদন শিল্প, কফি উৎপাদন শিল্প ইত্যাদি। তো ইন শর্ট যদি তোমাকে বলি যে আমরা জানলাম কি যে নিরক্ষীয় অঞ্চলটা কি একটি দুর্ভেদ্য অঞ্চল বা দুর্গম অঞ্চল, অধিক উষ্ণতা, অধিক বৃষ্টিপাত, অধিক আর্দ্রতা জন্য এই অঞ্চলে কিন্তু যাতায়াত এগুলো করাটা কিন্তু বেশ দুর্গম, বাট স্টিল সেখানের মানুষজন কিন্তু সেখানের বনজ সম্পদ আহরণ করে জীবিকা নির্বাহ করছে। কৃষির ক্ষেত্রে তারা স্থানান্তর কৃষি, বাগিচা কৃষি, স্থায়ী কৃষি এগুলো ফলো করছে। সেখানে প্রাপ্ত খনিজ সম্পদের উপর ভিত্তি করে তারা জীবিকা নির্বাহ করছে এবং তার পাশাপাশি বেশ কয়েকটা শিল্পও কিন্তু আমরা এখান থেকে জেনে নিলাম। তো এইবার হচ্ছে আমাদের পালা হচ্ছে এইখান থেকে করার দরকার কিছু এক্সারসাইজ। তো আমরা এখন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পড়ে ফেলেছি, আর ঝটপট করে আমরা এখন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কি করব, এখান থেকে কিছু এক্সারসাইজ করে নেব। চল দেখি একদম প্রথম প্রশ্ন কি আছে, কিন্তু এটা করতে গিয়ে যেন এই রকম অবস্থা যেন না হয়ে যায়, আমার প্রশ্ন এইরকম অবস্থা যেন একেবারেই যেন না হয়। চলো দেখে নি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে 4 o'clock rain। 4 o'clock rain প্রকৃতপক্ষে পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি নাকি ঘূর্ণবাদ বৃষ্টি? যখন আমি তোমাদের মেঘ ও বৃষ্টি পড়িয়েছি তখন কিন্তু পরিচলন বৃষ্টি কি, কিভাবে হচ্ছে, ফুল প্রক্রিয়া, শৈলক্ষেপ বৃষ্টিপাত কি, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, তারপর ঘূর্ণবাদ বৃষ্টিপাত কি, সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলে পড়িয়ে রেখেছি। যদি কারো এখন ভুলে গিয়ে থাকো তারা কিন্তু মেঘ ও বৃষ্টির থেকে যে ক্লাসটা আমি নিয়েছি সেটা টুক করে একটু দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। তো পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, আমি বলেইছি তোমাদের যে এখানে কিন্তু প্রতিদিন বিকেল বেলায় কি হচ্ছে, প্রতিদিন বিকেল বেলায় এখানে কিন্তু পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তাহলে অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায়। জীব বৈচিত্র্য আমরা যখন দক্ষিণ আমেরিকার অ্যামাজন পড়েছি তখনও কিন্তু এটা বলেছি যে জীব বৈচিত্র্য আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি এই নিরক্ষীয় জলবায়ুতে। তাহলে এগেইন অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। এইবার আমরা এখান থেকে চলে আসব মৌসুমী জলবায়ু অঞ্চলে। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আমরা আমাদের টার্গেট কমপ্লিট করেছি, এইবার আমরা জানবো মৌসুমী জলবায়ু অঞ্চল। এইবার এই যে মৌসুমী জলবায়ু অঞ্চল বলছি এটা কোথা থেকে এসেছে? আরবি শব্দ মৌসুম
কথার অর্থ ঋতু। এই আরবি শব্দ থেকেই কিন্তু এই মৌসুমী কথাটির উৎপত্তি। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট, আরবি শব্দ মৌসিম, আরবি শব্দ মৌসিম থেকেই কিন্তু এই কথাটা এসেছে এবং মৌসিম কথার অর্থ কি ঋতু। তো এই মৌসুমী জলবায়ু অঞ্চল কিন্তু তোমার থাকার জন্য, মানুষের জীবনযাপনের জন্য, কৃষি কাজের জন্য, এই সমস্ত কিছুর জন্য কিন্তু বেস্ট বলতে পারো। এই মৌসুমী জলবায়ু অঞ্চল কোথায় দেখতে পাই? আমাদের ভারতেও কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? তাহলে এই যে মৌসুমী জলবায়ু অঞ্চলটা দেখো কোথায় দেখতে পাচ্ছি, এখানে একটা ম্যাপ রয়েছে, ম্যাপের থ্রুতে দেখে নি। দেখো এই যে দেখতে পাচ্ছ একদম ব্লু কালারের যে অংশটা রয়েছে সেটা কিন্তু কিসের মধ্যে পড়ছে? মৌসুমী জলবায়ুর মধ্যে কিন্তু পড়ছে। চলো আমরা আর একটু ডিটেলে মৌসুমী জলবায়ু অঞ্চল কোথায় দেখতে পাই সেটা বলে দিই। এটা উত্তর ও দক্ষিণ গোলার্ধে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশে কিন্তু মহাদেশের পূর্বের যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। যেমন এর মধ্যে কি রয়েছে? আমাদের ভারত রয়েছে, বাংলাদেশ রয়েছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা মৌসুমী জলবায়ু দেখতে পাচ্ছি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বলো মৌসুমী জলবায়ু দেখা যায় এমন কয়েকটি দেশের নাম বলো, তখন তুমি বলতে পারবে তো? আই হোপ নিশ্চয়ই 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 পারবে। চলো এইবার আমরা এই মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। তাহলে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, আমরা নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য তো পড়েছি, তাই তো? পড়েছি তো। এইবার আমরা জানবো মৌসুমী মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে এবার আমরা জানবো। তাহলে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যে প্রথমেই আমরা চলে আসব যে এখানে আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল। এইবার ম্যাম এই আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল বলতে আপনি কি বোঝাচ্ছেন? চলো বুঝিয়ে দিচ্ছি। আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, এই মৌসুমী জলবায়ু অঞ্চলে কি হচ্ছে? গ্রীষ্মকালে সমুদ্রের দিক থেকে আর্দ্র বায়ু আসছে। কি বললাম? মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে সমুদ্রের ওপর থেকে আর্দ্র বায়ু আসছে। সেই আর্দ্র বায়ুর কারণে গ্রীষ্মকালে কি বৃষ্টিপাত হচ্ছে, সেই জন্য গ্রীষ্মকালটা কি এখানে আর্দ্র। তাহলে কি লিখবো? মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে সমুদ্রের ওপর থেকে আসা আর্দ্র বায়ুর প্রভাবে
বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হয়, তাই গ্রীষ্মকাল আর্দ্র। গ্রীষ্মকাল আর্দ্র। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট, যে গ্রীষ্মকালে এখানে কি হচ্ছে, সমুদ্রের ওপর থেকে আসছে আর্দ্র বায়ু, সেই আর্দ্র বায়ুর কারণে বৃষ্টি হচ্ছে। আবার শীতকালে, শীতকালে স্থলভাগের ওপর থেকে স্থলভাগের থেকে আসা বায়ু, আসা শুষ্ক বায়ুর প্রভাবে, শুষ্ক বায়ুর প্রভাবে শীতকাল শুষ্ক প্রকৃতির। মানে কি ম্যাম, দেখো সমুদ্রের উপর থেকে বায়ু যখন আসছে সেটা বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেই জন্য গ্রীষ্মকালটা আর্দ্র। আবার স্থলভাগের ওপর থেকে যখন বায়ুটা আসছে সেটা শুষ্ক প্রকৃতির, সেটা কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে না, সেই জন্য শীতকালটা শুষ্ক প্রকৃতির। তাহলে ফার্স্ট আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে বৃষ্টিপাত হচ্ছে আর্দ্র, শীতকালে বৃষ্টিপাত হচ্ছে না, শীতকালটা শুষ্ক প্রকৃতির। সবার কাছে এইটুকু ডান ডানা ডান ডান কিনা আমাকে বলো। গ্রীষ্মকালে বৃষ্টিপাত হচ্ছে, গ্রীষ্মকাল আর্দ্র, শীতকালে বৃষ্টিপাত হচ্ছে না, শীতকাল শুষ্ক প্রকৃতির। তাহলে এইটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে নেক্সট পয়েন্টে আমরা আসব, সেটা কি, বিপরীতমুখী বায়ু প্রবাহ। বিপরীতমুখী বায়ু প্রবাহ। মৌসুমী জলবায়ু অঞ্চলে, মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে যে দিক থেকে, যে দিক থেকে বায়ু প্রবাহিত হয়, যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় শীতকালে ঠিক তার বিপরীত দিক থেকে বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়। বায়ু প্রবাহিত হয়। ম্যাম এটা কি বলছেন, দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে যে দিক থেকে বায়ু আসছে শীতকালে ঠিক তার অপোজিট থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। মানে কথার কথা মনে করে নাও, গ্রীষ্মকালে এই দিক থেকে বায়ু আসছে, তাহলে শীতকালে এই দিক থেকে বায়ু আসছে। আমাদের ভারতের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন এক্সাম্পল হিসেবে, যেমন ভারতে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেখা যায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে কি হচ্ছে, ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। আবার শীতকালে
আবার শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাহলে দেখো ঠিক অপোজিট ডিরেকশন থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। গ্রীষ্মকালে কোথা থেকে হচ্ছে? দক্ষিণ পশ্চিম থেকে। আবার শীতকালে কোথা থেকে হচ্ছে? শীতকালে কিন্তু উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই যে বিপরীতমুখী বায়ু প্রবাহ কিন্তু মৌসুমী জলবায়ুর একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে দুটো বৈশিষ্ট্য আমরা পড়লাম, এক আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল। সেকেন্ড আমরা পড়লাম বিপরীত দিক থেকে কিন্তু বায়ু প্রবাহিত হয়। নেক্সট আমরা পড়ব যে মৌসুমী বায়ুর খামখেয়ালি চরিত্র। মৌসুমী বায়ুর খামখেয়ালি চরিত্র। তাহলে কি বললাম? মৌসুমী বায়ুর খামখেয়ালি চরিত্র। এই মৌসুমী বায়ুর যেটা কথা বলছি, এই বায়ুটা খুব খামখেয়ালি, মানে যা মনে হবে তাই। আমরা বলি না ও খুব খামখেয়ালি, মানে ওর যখন যেটা মনে হবে তাই। কখনো কখনো এই মৌসুমী বায়ু কি করে জানো? তুমি মনে করো টাইম দিয়েছো তোমার বন্ধুকে, মনে করো তোমাদের কোথাও যাওয়ার কথা, তোমার বন্ধু হচ্ছে খুব খামখেয়ালি, মানে তুমি তোমার বন্ধুকে বলেছো যে 10টার সময় আসবি, 10টার সময় কিন্তু একসাথে যাব। তোমার বন্ধু বলেছে হ্যাঁ 10টার সময় চলে আসবো, ঠিক আছে, কিন্তু তুমি রীতিমতো 10টার আগেই পৌঁছে গেছো। সে বন্ধু আসছে না আসছে না আসছে না, আসার কথা 10টায়, এলো 1টার সময়। তুমি তো রেগে ফায়ার, যে যেখানে যাওয়ার দরকার ছিল সেখানে এখন আর যাওয়া যাবে না, ব্যাস হয়ে গেল সমস্যা। আবার কোনোদিন তোমার বন্ধু বলেছে হ্যাঁ ঠিক আছে আজকে 4টের সময় আসবো, ঠিক আছে, বেশ তুমি বেশ রেডি সেডি ধীরে সুস্থে 4টের সময় যাচ্ছ, বাট তোমার বন্ধু চলে এসেছে 2টোর সময়। তোমাকে বলেছে হ্যাঁ 4টের সময় আসবো, ও চলে এসেছে 2টোর সময়। তাহলে কখনো আগে আসছে কখনো পরে আসছে। আমাদের মৌসুমী বায়ুটাও হচ্ছে ঠিক সেরকম। কি হচ্ছে? কখনো এই নির্দিষ্ট যে টাইমের আসার কথা তার অনেক আগে চলে আসছে, যখন দরকার নেই তখন চলে আসছে। আবার কখনো কখনো যে টাইমের আসার কথা, বৃষ্টি দরকার, সেই টাইমে না এসে অনেক পরে আসছে। তাহলে এই কারণে কিন্তু অনেক সমস্যা হয়, যেমন বন্যা, খরা এইগুলোর প্রাদুর্ভাব দেখা যায়। ফসলের ক্ষতি হয়, যে টাইমে বৃষ্টি দরকার সেই টাইমে বৃষ্টি হলো না, তার আগে হয়ে গেল, সমস্যা। যে টাইমে বৃষ্টি দরকার সেই টাইমে হচ্ছে না, পরে হচ্ছে, সমস্যা। তাহলে এই মৌসুমী বায়ুটার কি খামখেয়ালি চরিত্র আমরা মৌসুমী জলবায়ুর মধ্যে দেখতে পাই। তাহলে কি লিখবো? কখনো এই বায়ু নির্দিষ্ট সময়ের আগে চলে আসে, আবার কখনো বা নির্দিষ্ট সময়ের অনেক পরে আসে, অনেক পরে আসে। তাহলে কখনো এই বায়ু নির্দিষ্ট সময়ের আগে আসছে, কখনো পরে আসছে। মৌসুমী বায়ুর এই খামখেয়ালি চরিত্রের জন্যে
এই খামখেয়ালি চরিত্রের জন্যে বন্যা ও খরার প্রাদুর্ভাব দেখা যায়। বন্যা ও খরার প্রাদুর্ভাব দেখা যায়, যা মৌসুমী জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। মানে কখনো অতিবৃষ্টি হচ্ছে দিয়ে বন্যা হয়ে যাচ্ছে, আবার কখনো একদম অল্প বৃষ্টি হচ্ছে দিয়ে খরা সৃষ্টি হচ্ছে। তাহলে এই মৌসুমী বায়ুর খামখেয়ালি চরিত্র কিন্তু মৌসুমী জলবায়ুর একটি অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট আমরা আরেকটি বৈশিষ্ট্যের কথা জানবো, সেটা কি এই নিচেই লিখে দিচ্ছি। সেটি হচ্ছে ঋতু। মৌসুমী জলবায়ুতে মৌসুমী জলবায়ু অঞ্চলে মূলত 4টি ঋতু দেখা যায়। সেই 4টি ঋতু কি কি? তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলে আমরা মূলত 4টি ঋতু দেখতে পাচ্ছি। কি কি ঋতু দেখতে পাচ্ছি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত। এই হয়ে গেল আমাদের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। তাহলে মৌসুমী কথাটি আরবি শব্দ মৌসিম থেকে এসেছে, যার অর্থ ঋতু। এই মৌসুমী জলবায়ুর কি বৈশিষ্ট্য পেলাম? যে গ্রীষ্মকালে বৃষ্টি টপ 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 করে পড়ছে, এটা আর্দ্র, গ্রীষ্মকালটা আর্দ্র। শীতকালে বৃষ্টিপাত হচ্ছে না, শীতকালটা শুষ্ক প্রকৃতির। সেকেন্ড আমরা দেখলাম গ্রীষ্মকালে যে দিক থেকে বায়ু আসে, শীতকালে তার অপোজিট দিক থেকে বায়ু আসে। যেমন ভারতের ক্ষেত্রে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। থার্ড পয়েন্টে আমরা কি জানলাম? যে এই মৌসুমী বায়ুটা খুব খামখেয়ালি প্রকৃতির, কখনো আগে চলে আসবে, কখনো পরে আসবে। এর কারণে কিন্তু বন্যা ও খরার প্রাদুর্ভাব দেখা যায়। তারপর আমরা জানলাম এই জলবায়ু অঞ্চলে মূলত 4টি ঋতু দেখা যায়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত। তাহলে বলো এইবার এই মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য একদম সবার ডান ডান কিনা, সবার একদম ক্লিয়ার কিনা আমাকে তাড়াতাড়ি করে জানাও। যদি সবার একদম ক্লিয়ার হয়ে থাকে তবেই কিন্তু নেক্সট পার্টে আমরা মুভ করব। সবার ক্লিয়ার তো? চলো এইবার আমরা চলে আসব মৌসুমী বিস্ফোরণ আমরা কাকে বলছি। দেখো, মৌসুমী বিস্ফোরণ মানে কি? যে কিছু একটা আউটবার্স্ট হওয়া, বিস্ফোরণ। এবার মৌসুমী বিস্ফোরণ আমরা কাকে বলছি? যে আরব সাগর ও বঙ্গোপসাগর, এই আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আমাদের ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছে। কি বললাম? আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আমাদের ভারতে প্রবেশ করছে, তখন সেটা প্রবেশের সাথে সাথেই কি করছে? প্রবেশের সাথে সাথেই কি করছে? যে প্রচন্ড বিস্ফোরণের মতন প্রচন্ড কি করছে?
বৃষ্টিপাত ঘটাচ্ছে, হঠাৎ সাডেন বিস্ফোরণ তো সাডেনই হয়, তাই না? তাহলে এই আরব সাগরীয় এবং বঙ্গোপসাগর থেকে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করছে তখন হঠাৎ প্রচুর বৃষ্টিপাত হয়, যাকে কিন্তু কি বলা হয়? মৌসুমী বিস্ফোরণ বলা হয় বা বার্স্ট অফ মনসুন বলা হয়। এখানের এই ইংলিশ টার্মটাও কিন্তু খুব ভালো করে মনে রাখবে, বার্স্ট অফ মনসুন বা কি বলা হয়? মৌসুমী বিস্ফোরণ কিন্তু এটাকে বলা হয়। আচ্ছা, এটা দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না? একটু সুন্দর করে দাগ দিয়ে দিই। বার্স্ট অফ মনসুনও কিন্তু এটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এটা কখন হচ্ছে? দেখো, জুন মাসের প্রথম দিকে সূর্য কর্কটীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, ফলে ভারতের উত্তর পশ্চিম অংশের তাপমাত্রা অত্যন্ত বৃদ্ধি পায় এবং সেখানে নিম্নচাপ বলয়ে পরিণত হয়। তাহলে সূর্য কি লম্বভাবে কিরণ দিচ্ছে কর্কটীয় অঞ্চলে, এইবার সেই জন্য তাপমাত্রা ওখানে অত্যাধিক বেড়ে যায়, এর ফলে কিন্তু এখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। এই গভীর নিম্নচাপের কারণে নিকটবর্তী কাছে যে আরব সাগর এবং বঙ্গোপসাগর রয়েছে সেখান থেকে আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা ভারতে প্রবেশ করে। সেই কারণে জুন মাসের প্রথম সপ্তাহে ভারতের আকাশ মেঘে ঢাকা পড়ে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং মৌসুমী বিস্ফোরণ ঘটাচ্ছে। মেইনলি তুমি মনে রাখবে যে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে আসছে, হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে বজ্রপাত সহ, সেটাই মৌসুমী বিস্ফোরণ। এইবার আমরা আসবো এখানে মৌসুমী বায়ুর এই আরব সাগরীয় শাখাটা প্রথম কোথায় আসে? সর্বপ্রথম কিন্তু কেরালার মালাবার উপকূলে বৃষ্টিপাত ঘটায়। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 মনে রাখবে। তাহলে কি এটা প্রথম কোথায়? কেরালার মালাবার উপকূলে আসছে, দিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। সেকেন্ডলি, মৌসুমী বায়ুর প্রভাবে 150 থেকে 200 সেমি কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আবার মৌসিনরাম, তোমরা সবাই নাম শুনেছো, মৌসিনরামে কিন্তু গড়ে 1200 সেমি বৃষ্টিপাত হয়। থার্ড পয়েন্ট কি? যে এই মৌসুমী বায়ুর এই যে অনিশ্চয়তার কারণে, যেটা অলরেডি বলেছি, খরা, বন্যা ইত্যাদি দেখা যায়। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা প্রথম কোথায় বৃষ্টিপাত ঘটাচ্ছে। সেকেন্ডলি, এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমরা পড়ব সেটা হচ্ছে যে মৌসুমী বায়ুর ছেদ কাকে বলে? ছেদ মানেই কি? একটা পজ, একটা থেমে যাওয়া। কি হচ্ছে? মৌসুমী বায়ুর যে অনিশ্চয়তা, কখনো প্রচুর বৃষ্টি, কখনো কম বৃষ্টি, এই কারণে অনেক সময় একটানা বৃষ্টিপাত না হয়ে মাঝে মাঝে কিছুটা ব্রেক থাকে। মানে যখন একটানা বৃষ্টি না হয়ে আজকে বৃষ্টি হলো, তারপর আবার বৃষ্টি হলো না, আবার বৃষ্টি হলো, এইরকম একটা বিরতি থাকে। এই ঘটনাকে কি বলা হয়? মৌসুমী বায়ুর ছেদ বা ব্রেক অফ মনসুন বলে। ব্রেক, যেরকম একটা ক্লাসের পরে আরেকটা ক্লাস শুরু হওয়ার মাঝে কি একটু ব্রেক থাকে, ঠিক সেরকমই। তাহলে মৌসুমী বায়ু যখন একটানা বৃষ্টিপাত না ঘটিয়ে একটু বিরতি রেখে বৃষ্টিপাত ঘটায়, সেটাকে ব্রেক অফ মনসুন বা মৌসুমী বৃষ্টিপাতের ছেদ বলা হয় বা মৌসুমী বায়ুর ছেদ বলা হয়। এটা 2 মার্কসের জন্য ভালো করে পড়বে। এইবার আমরা আসব মৌসুমী জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। মৌসুমী জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা এবার জানব। আমরা যখন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পড়েছি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে পড়েছি, এবার মৌসুমী জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে পড়ব। দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলে আমরা চিরসবুজ উদ্ভিদও কিন্তু দেখতে পাই। চিরসবুজ উদ্ভিদ দেখতে পাই, আবার পর্ণমোচী উদ্ভিদও দেখতে পাই। যেখানে
বৃষ্টিপাতটা বেশি সেখানে আমরা চিরসবুজ উদ্ভিদ কিন্তু দেখতে পাচ্ছি। আবার যেখানে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে এই চিরসবুজ অঞ্চলের থেকে, যেখানে চিরসবুজ উদ্ভিদ দেখতে পাচ্ছি সেখান থেকে কম, সেখানে আমরা পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাচ্ছি। মানে কি ম্যাম? দেখো, যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 সেমি, প্রায় 200 সেন্টিমিটার, সেখানে আমরা চিরসবুজ উদ্ভিদ দেখতে পাচ্ছি। আবার যেখানে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 150 থেকে 200 সেমি, সেই সব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কি পর্ণমোচী উদ্ভিদ। তাহলে যেখানে বৃষ্টিপাতটা বেশি হচ্ছে সেখানে চিরসবুজ উদ্ভিদ দেখতে পাচ্ছি, যেখানে বৃষ্টিপাতটা এর থেকে একটু কম অর্থাৎ ওখানে 200 সেমি, এখানে 150 থেকে 200 সেমি, সেখানে আমরা পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি? গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাচ্ছি, গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাচ্ছি। এই গুল্ম জাতীয় উদ্ভিদ আমরা কোথায় দেখতে পাই? যেখানে 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত, 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত, সেখানে আমরা গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাচ্ছি। আবার আমরা এর পাশাপাশি আর কি দেখতে পাচ্ছি? মরু উদ্ভিদ দেখতে পাচ্ছি, মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ কোথায় দেখতে পাচ্ছি? যেখানে বৃষ্টিপাতের পরিমাণ এই 50 সেমির থেকেও কম, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 50 সেমির কম, 50 সেমির কম। আচ্ছা, এতগুলো যখন লিখেই দিয়েছি, এটাও লিখে দিই, 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে। তাহলে দেখো, যেখানে প্রায় 200 সেমি বৃষ্টিপাত হচ্ছে চিরসবুজ উদ্ভিদ দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 150 থেকে 200 সেমি সেখানে আমরা পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাচ্ছি, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ আরো কম 50 থেকে 100 সেমি সেখানে গুল্ম জাতীয় ঝোপঝাড় দেখতে পাচ্ছি। আবার যেখানে 50 সেমিরও কম বৃষ্টিপাত মরু উদ্ভিদ দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা যে ম্যানগ্রোভ উদ্ভিদও কিন্তু দেখতে পাই, ম্যানগ্রোভ উদ্ভিদও আমরা দেখতে পাই। এবার ম্যানগ্রোভ উদ্ভিদ আমরা কোথায় দেখতে পাই? ম্যানগ্রোভ উদ্ভিদ আমরা দেখতে পাই যে উপকূলের যেখানে জোয়ার ভাটার প্রভাব রয়েছে সেই জায়গাতে আমরা ম্যানগ্রোভ উদ্ভিদও কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এই হলো আমাদের মৌসুমী জলবায়ুর কিন্তু বৈশিষ্ট্য। এইবার আমরা চলে আসব মৌসুমী জলবায়ুর অঞ্চলের প্রাণী সমূহতে। তাহলে আমরা উদ্ভিদের বৈশিষ্ট্য দেখলাম, এইবার আমরা দেখব প্রাণীর বৈশিষ্ট্য। দেখো, এখানে কি হাতি, গন্ডার, চিতা, হরিণ, নেকড়ে, ভাল্লুক, বানর, শিয়াল, হাইনা, এছাড়াও কি বিশেষ অঞ্চলে বাঘ যেমন সুন্দরবন, সিংহ যেমন গুজরাটের গির অরণ্যে, এই সমস্ত কিন্তু আমরা বন্য প্রাণী দেখতে পাচ্ছি। ছবিটা ভালো করে খেয়াল রাখবে, তাহলেই কিন্তু মনে থাকবে। তাহলে আমরা কিন্তু বাঘ, সিংহ, হায়না, চিতা, হরিণ সমস্ত কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে আসব যে এই মৌসুমী জলবায়ু অঞ্চলে যারা থাকছে তাদের জীবন যাত্রাটা ঠিক কেমন।
তাদের জীবনযাত্রা কেমন? প্রথমত মৌসুমী জলবায়ু অঞ্চলটা কিন্তু কৃষিকাজে বেশ উন্নত। কেন? দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল। এখানে কি অনুকূল জলবায়ু রয়েছে, উর্বর মৃত্তিকা রয়েছে, যে কারণে এই অঞ্চল কিন্তু কৃষি কাজে কিন্তু বেশ উন্নত। এছাড়া এখানে খনিজ সম্পদ এবং শিল্প এই জলবায়ু অঞ্চলে কিন্তু বেশ উন্নত। অর্থাৎ এটা এখান থেকে পড়বে যে এই জলবায়ু অঞ্চল খনিজ সম্পদে কিন্তু সমৃদ্ধ। এই জলবায়ু অঞ্চল খনিজ সম্পদেও কিন্তু সমৃদ্ধ। শুধুমাত্র যে এখানে কৃষিকাজ ভালো হয় সেটা না, যে এখানে কিন্তু ধান, পাট, গম, আখ, চা, কফি ইত্যাদি কৃষিজ সম্পদ উৎপাদনের পাশাপাশি এটা কিন্তু খনিজ সম্পদ ও শিল্পেও উন্নত। কেন? কারণ এখানে দেখো, এখানে কি কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, খনিজ তেল ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যায়, যে কারণে এইগুলোর উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন রকম শিল্প কিন্তু গড়ে উঠেছে। তাছাড়া যেমন ধরো বড় শিল্পের মধ্যে পাট শিল্প, কার্পাস শিল্প, চা শিল্প, লৌহ ইস্পাত শিল্প এগুলো কিন্তু রয়েছে। এরপর পরিবহন ব্যবস্থা আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ক্ষেত্রে দেখেছিলাম সেটা খুব দুর্গম, রাইট, মানে দুর্ভেদ্য, কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলের পরিবহন ব্যবস্থা কিন্তু বেশ উন্নত। এখানে কি ভূমিভাগ কেমন? সমতল। এবার সমতল যখনই সড়ক পথ, রেলপথ সমস্ত কিছুরই কিন্তু এখানে কি রয়েছে? সুবিধা রয়েছে। এছাড়াও আকাশ পথ সমস্ত কিছু রকম পরিবহন ব্যবস্থাতেই উন্নত। তাহলে বলো, যেখানে আমার কৃষিকাজ ভালো হচ্ছে, যেখানে আমার পরিবহন ব্যবস্থা ভালো, যেখানে আমার মাটি ভালো, যেখানে শিল্প খনিজ সম্পদ রয়েছে, তাহলে এত কিছু সুবিধা যদি থাকে তাহলে সেই অঞ্চলে জনবসতিও বেশি হবে, রাইট? তাহলে ভালো চাষ হচ্ছে, পরিবহন ব্যবস্থা ভালো রয়েছে, তাহলে খনিজ সম্পদ ভালো পাওয়া যাচ্ছে, তাহলে এখানে কি ঘন জনবসতি পূর্ণ। তাহলে এইটা কি যে ঘন জনবসতি পূর্ণ, যেমন এখানের মধ্যে পড়ছে আমাদের কলকাতা, মুম্বাই, দিল্লি, এইগুলো তো রয়েছে। এবং অনুকূল জলবায়ু, কৃষিজ, বনজ, খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় এর কিন্তু ভবিষ্যৎটাও কিন্তু বেশ উজ্জ্বলতর ভবিষ্যৎ কিন্তু রয়েছে। তাহলে আমরা এই অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা সম্পর্কেও কিন্তু জেনে নিলাম। এইবার আমরা চলে আসব এক্সারসাইজে। কিন্তু এক্সারসাইজ করার আগে একটা প্রশ্ন বলে দিই। মনে করো তোমাকে বললো যে মৌসুমী জলবায়ু অঞ্চল কেন ঘনবসতিপূর্ণ, তোমাকে জাস্ট ঘুরিয়ে বললো, তখন কি বলবে? যেখানে উর্বর মৃত্তিকা, এখানে কৃষিকাজ ভালো হচ্ছে, এখানে ভালো জলবায়ু, ঠিক আছে, এই যে নিরক্ষীয় জলবায়ুর অঞ্চল অধিক উষ্ণতা, অধিক বৃষ্টিপাত, অধিক আর্দ্রতা এইরকম নয়। তাহলে এইখানে জলবায়ু, মৃত্তিকা, চাষবাস ভালো হচ্ছে, পরিবহন ব্যবস্থায় উন্নত, শিল্প পরিকাঠামো আছে, এই সমস্ত কারণের জন্য কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল ঘন জনবসতিপূর্ণ। ওকে, এইবার আমরা এখান থেকে করে নেব কিছু এক্সারসাইজ। চলো আমরা ঝটপট করে নিই কিছু এক্সারসাইজ। প্রথম প্রশ্ন, মৌসুমী শব্দটি এসেছে। মৌসুমী শব্দটি কোথা থেকে এসছে মাই ডিয়ার স্টুডেন্ট? আরবি শব্দের থেকে এসছে, এবং যার অর্থ হচ্ছে কি ঋতু, যার অর্থ কি ঋতু। নেক্সট প্রশ্ন, বার্স্ট অফ মনসুন অর্থাৎ মৌসুমী বিস্ফোরণ কোন টাইমে হচ্ছে? মার্চ থেকে জুনে হচ্ছে, জুন থেকে সেপ্টেম্বরে হচ্ছে, সেপ্টেম্বর টু ডিসেম্বর হচ্ছে। মৌসুমী বিস্ফোরণ যেটা বললাম, হঠাৎ করে আকস্মিকভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জুন টু সেপ্টেম্বর এই সময়কালে, অপশন বি। নেক্সট, মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল কি? মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল মাই ডিয়ার স্টুডেন্ট কি? ধান, অপশন এ। তো চলো এইবার আমরা চলে আসছি একদম
আমাদের ক্লাসের এন্ডে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কি পড়লাম? জলবায়ু অঞ্চল পড়েছি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পড়েছি, কোথায় অবস্থিত পড়েছি, মৌসুমী জলবায়ু অঞ্চল কোথায় অবস্থিত পড়েছি, নিরক্ষীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য পড়েছি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল মৌসুমী জলবায়ু অঞ্চলের কি স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যও কিন্তু জেনেছি, এখানকার মানুষদের জীবনযাত্রা, আর্থসামাজিক পরিবেশ সম্পর্কে জেনেছি এবং কিছু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নও কিন্তু আমরা জেনে নিয়েছি, যেমন 4 o'clock রেইন কি, মৌসুমী বিস্ফোরণ কি, মৌসুমী বায়ুর ছেদ কি, এই জিনিসগুলো তো জেনেছি। সো আমাদের আজকের ক্লাস এখানেই এন্ড হলো। খুব তাড়াতাড়ি এই জলবায়ু অঞ্চলের আরো দুটো, যে জলবায়ু অঞ্চল তোমাদের টেক্সটে ইনক্লুড আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চলের ক্লাস নিয়ে খুব দ্রুত চলে আসবো। তো এই পড়াটা পড়ে নিও। আমাদের আজকের ক্লাসটা ছিল একদম ইজিয়েস্ট, রাইট? চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড অফকোর্স কিপ লাভিং PW বাংলা। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড টাটা।